আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ফারাক্কার ১০৯ গেট খোলায় পানি বাড়ছে পদ্মায়। এদিকে সারাহ কুকের সঙ্গে বিএনপির বৈঠক। জানাবো অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ নিয়ে ধোঁয়াশা কাটেনি, বলছেন মির্জা ফখরুল। লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি, ত্রাণের জন্য হাহাকার। এবং সর্বশেষ জানাবো অবসরের 4 বছরও মেলেনি পেনশনের টাকা, মানবেতর জীবন। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ফারাক্কার ১০৯ গেট খোলায় পানি বাড়ছে পদ্মায়। ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দেওয়ার ফলে নাটোরের লালপুরে পদ্মা নদীতে 2 সেন্টিমিটার পানি বেড়েছে। পদ্মা নদীর পরবর্তী লালপুর উপজেলায় 2 নম্বর ঈশ্বরদী ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু পদ্মা নদীতে পানি বাড়ায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ফারাক্কার ১০৯টি গেট খোলায় পানি বাড়তে শুরু করেছে, তবে এখনো বিপদসীমা অতিক্রম করেনি। নদী তীরবর্তী বাসিন্দা লিমন ইসলাম জানান, আজ একসঙ্গে ফারাক্কার ১০৯ গেট খুলে দেওয়ায় নদীতে পানি বাড়তে শুরু করেছে। আর 5টা ব্লক অতিক্রম করলেই নদী তীরবর্তী এলাকায় পানি প্রবেশ করবে। পানি বাড়ায় চরাঞ্চলের ফসল ডুবতে শুরু করেছে। লালপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান জানান, পদ্মা নদীর পানি এখনো বিপদসীমা অতিক্রম করেনি। আমরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি, তারপরে নদী তীরবর্তী মানুষদের সবসময় সতর্ক থাকার জন্য বলা হয়েছে। সারাহ কুকের সঙ্গে বিএনপির বৈঠক। যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির শীর্ষ নেতারা। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। কত তাড়াতাড়ি আমরা নির্বাচনের দিকে যাচ্ছি, সেই আলোচনা আসছে আগামী দিনে। বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের যে বিভিন্ন ব্যবসা বাণিজ্য এবং এর বাইরেও যে সম্পর্কগুলো আছে, সেগুলোকে আরো কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ থেকে প্রচার হওয়া টাকার একটা বড় অংশ ইউকেতে পাচার হয়েছে। অনেকের নামও এসেছে এই ব্যাপারে। টাকাগুলো ফেরত আনার ব্যাপারে ইউকের ভূমিকা ও সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। ইউকের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার কথা বলা হয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশের একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা একটি নির্বাচিত সরকার যাওয়া, একটি জবাব দিয়ে সরকার আসার ব্যাপারটি তারা জানতে চেয়েছেন। সাবেক এই মন্ত্রী বলেন, ছাত্র জনতার আন্দোলনে হতাহতের যে সংখ্যা, সেই বিষয়ে আলোচনা হয়েছে। একই সাথে 15-16 বছরে বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতন, হত্যা, মিথ্যা মামলা, সেগুলো নিয়েও আলোচনা হয়েছে। এসবের পরিপ্রেক্ষিতে বিচারের বিষয়টি আলোচনায় এসেছে। জাতিসংঘের পক্ষ থেকে ডেলিগেশন আসছে। এই বিষয়ে আমরা কিভাবে সংজ্ঞায়িত করছি তা জানতে চেয়েছেন। দেশের ভেতরে বিচারের বিষয়টা তারা জানতে চেয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ নিয়ে ধোঁয়াশা কাটেনি, বলছেন মির্জা ফখরুল। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রোডম্যাপ নিয়ে ধোঁয়াশা কাটেনি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিবের মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ নিয়ে ধোঁয়াশা কাটেনি। প্রধান উপদেষ্টা এই বিষয়ে স্পষ্ট কিছু তুলে ধরেননি। আশায় ছিলাম প্রধান উপদেষ্টার মামলা প্রত্যাহারের বিষয়ে। মির্জা ফখরুল বলেন, আমাদের প্রায় 60 লাখ লোকের বিরুদ্ধে মামলা হয়েছে, সেগুলো প্রত্যাহার করতে হবে। পত্রিকা দেখলাম প্রধান উপদেষ্টার মামলা ওঠানো হয়েছে, আরেকজন উপদেষ্টার মামলা তুলে নেওয়া হয়েছে। আমরা চাই আমাদের 1,45,000 মামলা অবিলম্বে তুলে নিতে হবে। আমরা আশা করছিলাম প্রধান উপদেষ্টা একটি রোডম্যাপ দেবে, কিন্তু প্রধান উপদেষ্টার মুখ থেকে সেটা শুনতে পাইনি। রোববার আনসারদের সচিবালয় ঘেরাও ও শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের বিষয়ে তিনি বলেন, গতকাল সচিবালয় ঘেরাও করে আনসার সদস্যদের পোশাক ব্যবহার করে একটা গোলযোগ সৃষ্টি করতে চেয়েছিল। ছাত্ররা সেটা নিষেধ করে দিয়েছে। এটা কিন্তু অশনি সংকেত, অর্থাৎ যারা পরাজিত শক্তি, যারা চায় বিভিন্নভাবে এই বিষয়কে নিষেধ করার জন্য। আমরা জনগণকে আহ্বান জানাবো এই বিষয়গুলোকে প্রশ্রয় না দেওয়ার জন্য। বিএনপি মহাসচিব বলেন, গতকাল সচিবালয়ের আনসারদের ঘেরাও কর্মসূচি ওর উপরে গোলযোগ তৈরির চেষ্টা, এটা অশনি সংকেত। যারা অপরিচিত তারা এই পর্যন্ত চক্রান্ত করেছে। বিষয়কে নিষেধ করে দেওয়ার জন্য জনগণের সতর্ক থাকতে হবে। মির্জা ফখরুল বলেন, যখন ফ্যাসিবাদ ছিল তখন তো দাঁড়াবার কথাও চিন্তা করেনি। সময় দিন নতুন সরকারকে, তার নিশ্চয়ই বিষয়টি দেখবে। সচিবালয় ঘেরাও করে কোনো কিছু আদায়ের চেষ্টা করবেন না। জনগণ ভালো চোখে দেখবে না। দেশের সকল পরিবর্তন এনেছে ছাত্ররা। আমি শিক্ষক হিসেবে আহ্বান জানাতে চাই, অযথা বল প্রয়োগ করে কোনো কিছু করবেন না। লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি, ত্রাণের জন্য হাহাকার। লক্ষ্মীপুরে টানা বৃষ্টি ও বন্যার পানি ঢুকে প্রায় 8 লাখ মানুষ পানিবন্দী জীবনযাপন করছেন। এর মধ্যে আশ্রয় কেন্দ্রে উঠেছেন প্রায় 23,000 মানুষ। তবে বেশিরভাগ মানুষ কষ্ট করে বাড়ি ঘরে রয়েছেন, বাকিরা উজানে আত্মীয় স্বজনের বাড়িতে ঠাঁই নিয়েছেন। নোয়াখালী থেকে অনবরত বন্যার পানি রহমতখালী খান হয়ে লক্ষ্মীপুরে ঢুকেছে। দুর্গম এলাকাগুলোতে পানিবন্দীদের জন্য কোনো খাবার যাচ্ছে না। এজন্য ফেসবুক সহ নানাভাবে ত্রাণের জন্য হাহাকার করছে মানুষ। দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছাতে পর্যন্ত নৌকার প্রয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খোঁজ নিয়ে জানা গেছে, জেলার বিস্তীর্ণ জনপদ এখন পানির নিচে তলিয়ে আছে, ডুবে গেছে বাড়িঘর।
রাস্তাঘাট, ক্ষেত ও ব্যবসা প্রতিষ্ঠান। কোথাও কোথাও ৪ থেকে ৫ ফুট পানি রয়েছে। বন্যা কবলিত এলাকাগুলোর পানিবন্দী বাসিন্দার দুর্বিষহ জীবনযাপন করছেন। জেলা সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলার ৫৮টি ইউনিয়নের প্রায় প্রত্যেকটি এলাকাতেই পানি ঢুকে পড়েছে। মানুষজন খাদ্য সংকটে রয়েছেন বলে জানা গেছে। লক্ষ্মীপুরের বন্যা কবলিত এলাকাগুলোর মধ্যে রয়েছে সদর উপজেলা, চন্দ্রগঞ্জ, দিঘলী, চরশাহী, উত্তর জয়পুর, মান্দারী, দত্তপাড়া, পাকগাগা, লাহারকান্দি, তেওরিয়াগঞ্জ, ভবানীগঞ্জ, লক্ষ্মীপুর পৌর শহরের রহমতখালী খান সংলগ্ন লামচারি, শমশেরবাদ, বাঞ্ছননগর, মধ্য বাঞ্ছননগর, মজুপুর এলাকা, চৌহুরিহেতা, পার্বতী নগর, কমলানগর, তোরাবগঞ্জ, চারদিঘিরা, রামগতি, চোরপাছড়া, চাঁদবাজ, রামগিরি, লামকর, কাঞ্চনপুর, চণ্ডীপুর, ভাটরা, ভোলারামগঞ্জের পৌরসভা, ভাদুরকর, দরবেশের, রায়পুরের সোনাপুর, কোড়া, চরপাতা, বামনী, চৌরমোহন, রায়পুর আবেলি ইউনিয়ন ও রায়পুর পৌরসভা বিভিন্ন এলাকার মধ্যে দিঘলী চাষ সহ দুর্গম এলাকাগুলোতে ত্রাণ পৌঁছে দিচ্ছেন। এতে খাদ্য সংকটে রয়েছেন এসব এলাকার মানুষ, যে হিসেবে পারছেন ত্রাণের জন্য আহ্বান জানাচ্ছেন। কিন্তু পর্যাপ্ত নৌকা না থাকার উদ্ধারকারী ও ত্রাণ সহায়তা করা দুর্গম এলাকাগুলোতে যেতে পারছেন না বলে জানা গেছে। মন্দিরা ইউনিয়নের জৌজারা গ্রামের বাসিন্দা মোহাম্মদ সেলিম জানান, ৪ দিন ধরে তিনি খায়রুল এনাম সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে পরিবার নিয়ে উঠেছেন। পানি বেশি হওয়ায় কেউই ঠিকমতো এখানে গিয়ে তাদের খোঁজ নিচ্ছেন না। কোনো খবরও জোটেনি তাদের। বাঙ্গাখা ইউনিয়নের বাসিন্দা রাবেয়া বেগম বলেন, বাড়িতে প্রচুর পানি, থাকা সম্ভব হচ্ছিল না। এজন্য স্বামী সন্তানদের নিয়ে বাবার বাড়ি মন্দারি জায়দিয়া গ্রামে এসেছি। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইউনুস মিয়া জানান, বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ১৫৫ মেট্রিক টন জিআর চাল ও ১০ লাখ নগদ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। জলার সদর উপজেলা ৩০ মেট্রিক টন, রায়পুরে ২৫ মেট্রিক টন, রামগঞ্জে ৫০ মেট্রিক টন, রামগতিতে ২০ মেট্রিক টন ও কমলনগরে ৩০ মেট্রিক টন চাল রয়েছে। এছাড়া প্রত্যেক উপজেলার জন্য বরাদ্দ ২ লাখ টাকা। লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নাহিদুজ্জামান খান জানান, রোববার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত জেলায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে বন্যার পানি ৬ ইঞ্চি বেড়েছে। রহমতখালী খাল হয়ে নোয়াখালীর পানি লক্ষ্মীপুরে অনবরত ঢুকেছে। মোসাপুরের স্লাইড গেট ভেঙে পড়েছে। এতে এর একটি অংশের পানি বেগমগঞ্জ হয়ে লক্ষ্মীপুরে প্রবেশের সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দাওয়ান জানান, জেলার বর্তমানে ৭,২০,০০০ মানুষ পানিবন্দী রয়েছেন। আশ্রয়কেন্দ্রে রয়েছেন ২৩,৪০৪ জন। এখন পর্যন্ত ৯,৯৪৩ প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে খিচুড়ি রান্না করে পরিবেশ করা হচ্ছে। প্রসঙ্গত, শুক্রবার থেকে নোয়াখালীর বন্যার পানি লক্ষ্মীপুরে ঢুকতে শুরু করে। শনিবার বিকাল থেকে পানির চাপ বেড়ে যায়। এর মধ্যে লক্ষ্মীপুরে বৃষ্টিও অব্যাহত রয়েছে। এতে পুরো জেলায় প্রায় ৮ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। অবসরে ৪ বছরও মেলেনি পেনশনের টাকা, মানবেতর জীবন। গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে এক গাড়ি চালক অবসর নেওয়ার প্রায় ৪ বছরে কর্তৃপক্ষের সদিচ্ছার অভাবে লাম গ্রান্ট পেনশন ও অনুদেশিক ভাতা দিয়ে পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। এ বিষয়ে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। জানা গেছে, মোহাম্মদ নজরুল ইসলাম ১৯৯১ সালে ৩১ জুলাই সরকারি চাকরিতে যোগদান করেন। দুর্ঘটনার কারণে তার কোমরের জয়েন্টের বাল্ব ভেঙে নষ্ট হয়ে যায়। দীর্ঘদিন চিকিৎসার পরেও তিনি সুস্থ হননি। তার চাকরির বয়স ২৮ বছর ১ মাস পূর্ণ হওয়ার উনি ২০১৯ সালে ১ সেপ্টেম্বর স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। তার অবসর উত্তর ছুটি শেষ হওয়ার পর লাম গ্রান্ট পেনশন ও অনুদেশ ভাতাদি প্রদানের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেন। মৌখিকভাবে তাগিদ ও বারবার যোগাযোগ করলেও সময়ক্ষেপণ করা হয়। নজরুল ইসলাম বলেন, হাসপাতাল বর্তমানে পরিচালক ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলামের সঙ্গে পেনশন ও ভাতাদির বিষয়ে দেখা করলে তিনি ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর পেনশন ও অনুতোষ মঞ্জুরির বিষয়ে নির্দেশনা চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে চিঠি লেখেন। পরে স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে তার পেনশন, অনুতোষ ও অন্যান্য চাকরিগত কার্যকরী চাকরির বিধিবিধান ও পেনশন বিধিমালা অনুযায়ী নিষ্পত্তি করার নির্দেশনা প্রদান করেন। পরে হাসপাতালের পরিচালক গাজীপুর জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার বরাবর মতামত চেয়ে পত্র লেখেন। জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসের গত ১৪ ফেব্রুয়ারি ছুটি পাওয়ার সাপেক্ষ লাল গ্রান্ট এর টাকা পরিশোধ করা যেতে পারে বলে মতামত দেন। অপরদিকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক গত ১৮ জানুয়ারি পেনশন মঞ্জুরি সংক্রান্ত পরিচালিত আইন বিধি পর্যালোচনা পূর্বক নিয়োগকারী কর্তৃপক্ষ পেনশন অনুতোষী মঞ্জুরির প্রেক্ষিতে নিষ্পত্তি করা যেতে পারে মর্মে মতামত প্রদান করে পরবর্তীতে হাসপাতাল পরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা এবং জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসের মতামত উপেক্ষা করে পেনশন ও অনুতোষী প্রদানের বিষয়ে সুস্পষ্ট মতামত প্রদানের জন্য ৪ সদস্য বিশিষ্ট বোর্ড গঠন করেন। ওই বোর্ডের প্রদত্ত মতামত ও সুপারিশের আলোকে পরিচালক গত ১৩ মার্চে বিভিন্ন কাগজপত্রাদি জমা দেওয়ার জন্য বলেন। বোর্ডের চাহিদা অনুযায়ী গত ৬ মে ওই পত্রের জবাব দেওয়া হয়। নজরুল ইসলাম বলেন, আমি একজন নন গ্যাজেটেড কর্মচারী। আমরা ইস্যু করি কর্তৃপক্ষ, ডিপিও বা অফিস প্রধানের
নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক এডিট ছাড়পত্র প্রদান করে সার্ভিস বইয়ের অবসরোত্তর পিআরএল ছুটি মঞ্জুরি আদেশের আলোকে পরিচালকের সঠিক স্বাক্ষর নিতে বলা হয়, কিন্তু চাকরি বহিতে কোথায় কে স্বাক্ষর করবেন সেটা দায়িত্ব অফিস প্রধান বা হাসপাতাল কর্তৃপক্ষের থাকলেও তার স্বাক্ষর নিয়ে আসতে বলা হয়। স্বাক্ষর আনতে পূর্বের পরিচালকের কাছে গেলে তিনি বলেন, যেহেতু আমি এখন দায়িত্ব নেই তাই স্বাক্ষর আমি করতে পারি না। বর্তমানে পরিচালকই স্বাক্ষর করতে পারেন। নজরুল ইসলাম বলেন, হাসপাতালের পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম আমাকে চিঠি দিয়ে অবহিত করেন তিনি এই হাসপাতালের পরিচালক হিসেবে যোগদান করার পূর্বে আমি এই হাসপাতালে কর্মরত ছিলাম, তাই আপনার তৎকালীন সার্ভিস বই ও কাগজপত্রাদি স্বাক্ষর করা তার উপর বর্তায় না। তৎকালীন সময়ে কর্মরত পরিচালকের মাধ্যমে আমার সার্ভিস বই স্বাক্ষর, বৈধ উত্তরাধিকারী ঘোষণাপত্র, নমুনা স্বাক্ষর, হাতের 5 আঙ্গুলের ছাপ না দাবি প্রত্যয়নপত্র স্বাক্ষর করার কথা বলেন। পরিচালক পেনশন ও অনুতোষী প্রদানের বিষয়ে সুস্পষ্ট মতামত প্রদানের জন্য গঠিত বোর্ডের সুপারিশ অনুযায়ী কাগজপত্র দিয়ে দাখিল করে পেনশন ও অনুতোষী মঞ্জুরি গ্রহণের কথা বলেন। নজরুল বলেন, বোর্ডের সুপারিশের মতে পুনরায় লাম গ্রান্ট, পেনশন ও অনুতোষী ভাতা প্রদানের জন্য আবেদন করি। গত 30 মে দীর্ঘ 2 ঘন্টা অপেক্ষা করে হাসপাতালের পরিচালক আমিনুল ইসলামের সাক্ষাৎ পাইনি। অনেক অনুনয় বিনয় অনুরাগ করা সত্ত্বেও তিনি তার সিদ্ধান্তে অনড়। তিনি সাফ জানিয়ে দিয়েছেন তার পত্র অনুযায়ী সংশ্লিষ্ট কাগজপত্র বিগত পরিচালকের স্বাক্ষর দিয়ে আসলে পেনশনের ব্যবস্থা করবেন। পরবর্তীতে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ও বর্তমান মেডিকেল কলেজের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমির হোসেন রাহাত স্যারের সঙ্গে দেখা করে এবং স্বাক্ষরের জন্য বলে জানান তার স্বাক্ষরের সুযোগ নেই, বর্তমান পরিচালকই স্বাক্ষর করবেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন। ধন্যবাদ।